হ্যাঁ সবাই আচ্ছা আচ্ছা টোটাল 5টা হয়েছে ক্লাস। কোর্স কয় বছর? 1 বছর? ডিএমএস 1 বছরের কোর্স না? তাহলে 1 মাস হয়েছে। আমি ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, হ্যাঁ আমার একটা সন্তান আছে, ছেলে সন্তান। আর আমার ওয়াইফ উনিও ডিএমএফ করা, উনিও আমার 1 ম্যাচ থেকে আমার 2 বছরের জুনিয়র। উনিও এই পেশার সাথেই নিয়োজিত, ঠিক আছে? উনিও এই পেশার সাথেই নিয়োজিত। উনি আছে আর 7 বছর ধরে এই পেশার সাথে, এই আপনাদের যে ইনস্টিটিউটগুলো আছে এখানে আমরা লেকচার দিই। হ্যাঁ, এখন আপনাদের যে কথা আমি বলবো সেটা হলো, প্রথম কথা, এখানে যে পড়াশোনা, মানে এখানে যে পড়াশোনা আমরা আজকে করতে বসছি বা আগেও বসছি, সেখানে কাজ হলো প্রথম আমাকে এখান থেকে কিছু শিখতে হবে। এটা হলো কারিগরি শিক্ষা। এটা কি শিক্ষা? আজকে শিখবেন, মাঠে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আজকে শিখবেন যেটা, সেটাই অ্যাপ্লাই করতে হবে। এখানে সার্টিফিকেট বা অন্য কিছু আমাদের কাছে মূল্যায়ন হয় পরে, যদি আপনি কাজ পারেন, যদি আপনি কাজ পারেন। এখন এই কাজ শিখতে হলে আপনাদের চাহিদা অনুযায়ী, ঠিক আছে, আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের সিচুয়েশানে আপনারা কি করবেন। একটা পেশেন্ট, যে কোনো ধরনের পেশেন্ট আপনি কত দূর পর্যন্ত করতে পারবেন, এটাই জানানো আমাদের কর্তব্য বলে আমি মনে করি, ঠিক আছে? যে আপনার কাছে একটা জ্বরের রুগী আসছে, হ্যাঁ, এই জ্বরের রুগী, জ্বর পড়তে গেলে, জ্বর কোনো রোগ না, রোগ না, কে বলতে পারবে? জ্বর কোনো অসুখ? হ্যাঁ, অসুখ না, কি জ্বর? রোগের লক্ষণ মাত্র, একটা সিমটম। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, হ্যাঁ, যে এই জ্বর কত ধরনের, কেন হয়, কিভাবে হয়, কি কারণে হতে পারে, ঠিক আছে, এবং কত প্রকার এই জ্বরগুলো। এইখান থেকে আপনার কত দূর আপনার রেঞ্জ, তাই না? আমাদের একটা রেঞ্জ আছে, আপনাদের একটা রেঞ্জ আছে, এমবিবিএসের একটা রেঞ্জ আছে, এর উপরে তারা যাইতে পারবে না। তাহলে তার বিশেষজ্ঞ ডাক্তার দরকার ছিল না, ছিল না। আমাদের সিচুয়েশানে আমরা কত দূর পর্যন্ত করতে পারবো, এবং এটা থাকবে লিগেলি, মানে এটাতে কোনো 2 নাম্বারই থাকবে না, এটাতে কোনো 2 নাম্বারই থাকবে না। আমি যে কাজ করব, এই কাজটা যেন লিগেলি, এবং আমি বুঝাতে পারি মানুষকে যে আমি এই কারণে এই কাজটা করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার ক্লাস, প্রথম কথা হলো আমার কথা বুঝতে হবে আপনাদের, হ্যাঁ? আমার কথা বুঝতে অসুবিধা আছে এ পর্যন্ত? আমার কথার মধ্যে আঞ্চলিকতা আছে। আসি, আমার বাড়ি রাজশাহীর ওই দিকের কেউ আছেন? সব এখানকার? আচ্ছা, রাজশাহী, তাহলে আমাদের এলাকার রাজশাহী। আমাদের কথার মধ্যে আঞ্চলিকতা আসতে পারে যদি কথা বুঝতে না পারেন। কথা বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাকে সেখানেই স্টপ করবেন। যে কেউ, আমার ক্লাস হবে ফ্রেন্ডলি, আপনি ওইখানে যে বুঝবে, যে বুঝে না, আমার ক্লাস হলো তারে নিয়া, বুঝতে পারছেন? যে বুঝে তারে নিয়া না, যে বুঝে না সে কিভাবে বুঝবে, সেটাই হলো আমার ক্লাসের প্রথম ফোকাস। আর আমি এখান থেকে মুখ দেখলেই বুঝতে পারবো যে কে বুঝতেছে, কে বুঝতেছে না, বুঝতে পারছেন? কে বুঝছে আর কে বুঝতেছে না। তো অতএব এখানে কেউ এই বা বুঝছি এভাবে চলা যাবে না, হ্যাঁ? আর আমার কথা যদি বুঝতে সমস্যা নেই, আমি বারবার বলতেছি, আপনারা ব্যাক করবেন, ফিডব্যাক দিবেন, যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? এখন আমি যে এই বিষয়ে সব জানি তাও কিন্তু না, বা আমি চিকিৎসা বিজ্ঞানের সব জানি তাও কিন্তু না, ঠিক আছে? আপনাদের প্রশ্ন, আপনাদের সিচুয়েশনে যা দরকার আমি তা জানি। এখন আমার ইনশাল্লাহ জানি ততটুকু দরকার, তবে আমার যে সব কিছু মনে থাকবে তাও কিন্তু না। আমি মুখস্থ লেকচার আমার, ওইখান থেকে যদি কিছু বাদ পড়ে অথবা কিছু প্রয়োজন হয় আপনারা জিজ্ঞাসা করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। অথবা আমাদের স্টুডেন্ট, এমনও স্টুডেন্ট আছে তারা আরও বেশি জানতে চায়, ঠিক আছে? সেইখানে যদি আমার দরকার হয় জানার বা আপনাকে জানানোর, আমি জেনে তারপরে আপনাদেরকে জানাই দেব, কোনো সমস্যা নাই তো? না মনে করবেন যে স্যার কিছু জানে না, এরকম মনে করার দরকার আছে? আমি সব জানি, আমি ছোট মানুষ, জানি না।
সব জানি না। এখন আপনাদের চাহিদা অনুযায়ী আমাকে দিতে হবে, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। আপনারা চাহিদা অনুযায়ী পাইতেছেন কিনা, ঠিক আছে? আর আপনাদের সিচুয়েশানে যা দরকার ইনশাল্লাহ আমি তা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে যারা আরও একটু যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে, আরও কিছু বিষয় জানতে চান, বা অনেকে এই চিকিৎসা বিজ্ঞানের সাথে রিলেটেড আছেন, এমন কথা হয়তো জানেন, ওই সম্পর্কে স্যার এমন জায়গাতে এমন কথা শুনছি, বা এমন জায়গাতে এমন চিহ্ন দেখছি, এমন কথা থাকে না, আপনারা নিরাশে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা কি ভালো লাগতেছে? হ্যাঁ, এখন আসেন, আপনাদের একটা টপিকস আমি আপনাদের পড়াইয়ে দিব, এরপরে যদি পছন্দ হয় তারপরে আস্তে আস্তে আপনাদের চাহিদা মতো আমি আপনাদের ক্লাস নিয়ে দেবো। আপনারা যেইটা চান, যেভাবে চান সেভাবেই আমাকে নিতে হবে। সাথে আপনাদেরকে একটা সাগর, চিকিৎসা বিজ্ঞান একটা সাগর, ঠিক আছে? একটা সাগর চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানের একটা সাগর। পানি থেকে যতটুকু ফুটাতে একটা সুই ডুবালে যে পানি উঠবে আমরা কিন্তু তাও জানি না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু তাও জানি না। একটা বিশাল সাগর চিকিৎসা বিজ্ঞান। একটা অ্যানাটমি যে যে ক্লাস, আপনাদের একটা কি দুইটা ক্লাস আছে, বিশেষ করে আমি অ্যানাটমি ক্লাসটা আমারই থাকে, আমরা ভাগ করা আছে ক্লাসটা। অ্যানাটমি ক্লাস একটা গ্রস অ্যানাটমি যে বই লিখেছেন, ওই বইয়ের ওজন, মেন বইয়ের ওজন 18 থেকে 20 কেজি, বুঝছেন? ওই বইটা, এখন ওই বইটা থেকে একটা দিন আপনাকে ক্লাস করাতে হবে। আমি নিই না একটা দিন, আমি 3-4টা দিন নিই, অন্তত আপনাদের তো কিছু জানা লাগবে, তাই না? এই জন্য আমি নেই 2-3-4টা দিন, যতটুকু আপনাদের জানার দরকার। তাহলে এখান থেকে যেই জিনিসটা আপনাদের প্রয়োজন এই জিনিসটা দেওয়ার আমি চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমার দিকে সবাই মনোযোগী হবেন, হ্যাঁ? যে কথা বুঝতে পারবে না সে কথা আমাকে জিজ্ঞাসা করবেন। আজকে আমরা পড়ব, দেখেন, সার্জারি শল্যবিদ্যা। শল্যবিদ্যা, এখানে কতগুলো ক্লাস আপনাদের দরকার আছে আমি দেখছি, এবং আপনার ম্যাডামও আসছিল এখানে, আমরা দুইজনেই দেখছি। যদি ক্লাস নিতে পারি, আবার আল্লাহ যদি নেওয়ায়, আবার আপনাদেরও যদি থাকে, তাহলে এখান থেকে আমরা চেষ্টা করব আপনাদের যা যা দরকার, যেমন প্র্যাকটিক্যালের অনেক অনেক কিছু দরকার আছে যেখানে এখানে নেই, হ্যাঁ, যেটা এখানে নেই, যা আপনাদের দরকার আছে সেটা নিয়ে আমরা ওই ভাইয়ের সাথে আলোচনা হবে। ভাই আমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে যে আপনি আপনাদের সিলেবাস মডিফাই করে, যেহেতু আপনারা আছেন অনেক দিন ধরে, তাদের যতটুকু দরকার আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখেন, হ্যাঁ, আচ্ছা, মাস্ক আমার গলা ইয়া লাগে না, মাইক্রোফোনও লাগে না, হ্যাঁ, না সুন্দর লাগে, আমি বয়স্ক মানুষ, কথা বোঝা যায় এখন? দেখেন, শাল্য ও ধাত্রীবিদ্যা, শাল্য ও ধাত্রীবিদ্যা, ঠিক আছে? দেখেন, প্যারামেডিক সিলেবাস, এখানে যেই কোর্স করা হয় সেটা আপনাদের ডিএমএস না এলএমএফ? ডিএমএসেরই এলএমএফেরই একটা পার্ট। যারা 6 মাস করে তারা সার্টিফিকেট পায় এলএমএফ, আর যারা 1 বছর করে তাদেরকে বলা হয় ডিএমএস, ঠিক আছে? দেখেন, শল্যধাত্রীবিদ্যা, এরপরে কোন চ্যাপ্টার আছে? আচ্ছা, সার্জারি, লাস্ট পেজে যান, লাস্ট পেজে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 3-তে যান। সিলেবাস কারো কাছে নাই? দেখেন, অ্যাপেন্ডিসাইটিস পড়ানো হয়েছে, কেউ পড়াইছে? আচ্ছা, আজকে তাহলে আমি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে পড়াবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ? বোর্ডটা অনেক উপরেই, ম্যাডাম যদি আসে বোর্ড নামাইতে হতে হবে না। অ্যাপেন্ডিসাইটিস, সিলেবাসে বাংলাতে দেওয়া আছে অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? আমার লেখার মধ্যে যদি বুঝতে না পারেন জিজ্ঞাসা করবেন, যে অক্ষরও বুঝতে পারতেছেন না, হ্যাঁ?
চলে আসেন, চলে আসেন। অ্যাপেন্ডিসাইটিস নাম শুনছেন সব? কেউ 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 নাম শুনছেন? এটা একটা কমন ডিজিজ, এটা একটা সার্জারিক্যাল ডিজিজ। হ্যাঁ, তো সুন্দর, থ্যাংক ইউ। আমরা কেন হয়, কি কারণে হয়, কাকে বলে, অ্যাপেন্ডিক্স কোথায় থেকে আসলো, এই বিস্তারিত আমরা আলোচনা করব। তারপরে লক্ষণ, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন এই রুগী অ্যাপেন্ডিসাইটিসে, আর কোনো কথা কারোর সাথে বলা না লাগে, ঠিক আছে? নিজের থেকে জানতে হবে যে এটা অ্যাপেন্ডিসাইটিসের রুগী, ঠিক আছে? এখন দেখেন অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস এটা একটা সার্জিক্যাল ডিজিজ, সার্জারি, যারা জেনারেল সার্জারি অপারেশন করে, যারা যে ডাক্তাররা এই ডিজিজটা হ্যান্ডেলিং করে, ঠিক আছে? মেডিসিন না, গাইনি না, কেউ না, যারা সার্জারি, জেনারেল সার্জারি, তারা এই ডিজিজটা কী করে, হ্যান্ডেলিং করে। এই অ্যাপেন্ডিসাইটিস তো এটা অপারেশনের রোগ, তাই জানি না আমরা, অপারেশন করে। কিন্তু আমাদেরকে অপারেশনের আগে এটা যে অ্যাপেন্ডিসাইটিসের রুগী, হ্যাঁ, এটা যে অ্যাপেন্ডিসাইটিসের রুগী, এটা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে, ঠিক আছে? জানলে আপনার উপকার আর রুগীর উপকার দুইজনারই আছে। হ্যাঁ, রুগীর উপকার কি, অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, দেখছেন নি হাসপাতালে গেলেই এখন আরও বেশি ব্যবসায়িক হয়ে গেছে, সবাই ব্যবসায়িকভাবে চিন্তা ভাবনা করে, এখনই অপারেশন করা লাগবে, বলে না? এখনই তাড়াতাড়ি টাকা রেডি করেন, টাকা পয়সা রেডি করেন অ্যাপেন্ডিসাইটিস। কারণ অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশান হলো, একটা ডিজিজের কমপ্লিকেশান আছে, লাস্ট পর্যায়ে কি হয়, তাই না? লাস্ট পর্যায়ে কি হয়, যেমন অ্যাপেন্ডিসাইটিসের রুগীর লাস্ট পর্যায়ে হবে অ্যাপেন্ডিকুলার লাম্প, এবং এই লাম্প যদি বাস্ট হয়, অ্যাপেন্ডিকুলার লাম্প মানে একটা চাকা তৈরি হবে, ঠিক আছে? এই চাকা যদি ব্রাস্ট হয়, তাহলে আর এই রুগীকে বাঁচানো সম্ভব হবে। যখন এই ভয় সবার মাথার থাকে, তাহলে অপারেশন করতে হবে, তাই না? এই হলো মূল কথা, মানে শেষের কথা, লাস্টের কথা আগে বলে দিলাম। এখন আসেন তাহলে আমাদের এই রোগে করণীয় কি, তারা তো অপারেশন করা, আমাদের করণীয় কি সেটা আমরা এখন আজকের ক্লাস থেকে আমরা বুঝবো। আমাদের করণীয় করতে গেলে আমাদেরকে জানতে হবে এই জিনিসটা কি, এই শব্দটা কি, তাই না? এই শব্দটা কি? তাহলে আজকে আমরা জানলাম অ্যাপেন্ডিসাইটিস একটা শব্দ, যে শব্দটা একটা রোগ এবং সার্জিক্যাল রোগ, এটা ঠিক আছে, সার্জিক্যাল ডিজিজ। এখন এই শব্দটা থেকে কোথায় থেকে আসলো, কেন হলো এই রোগটা, কি কারণে হলো, কিভাবে আমরা চিনব, এবং আমাদের পর্যায়ে কি অপারেশন, মানে প্রথম আমরা জানবো এই রোগটা কি, ঠিক আছে, বা কোথায় থেকে আসলো, কেন হয়, এরপরে জানবো আমরা কেন হয়, কি কারণে এই অ্যাপেন্ডিসাইটিস হয়। 3 নাম্বার জানার বিষয় হলো আমরা কিভাবে চিনবো এটা অ্যাপেন্ডিসাইটিস। পেটে ব্যথা অনেক হতে পারে, এই অ্যাকুইট অ্যাবডোমেন বলা হয় পেটে ব্যথাতে, এর অনেক কারণ, নিম্ন 10টা থেকে 15টা কারণ আছে। এই কারণের মধ্যে একটা কারণ হলো অ্যাপেন্ডিসাইটিস, যাকে আমরা অ্যাকুইট অ্যাবডোমেনের কারণ হিসেবে ধরি, মানে আমরা কিছু পাইতেছি না, তখন একটা কারণ থাকে, ঠিক আছে? এরকম বিভিন্ন কারণ আছে। তাহলে এই অ্যাপেন্ডিসাইটিস, এই যে বহু পেট ব্যথার মধ্যে কোনটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলবো? আমার কথা বুঝতে পারছেন? পেট ব্যথা অনেক কারণে হতে পারে, কোনটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলবো? তারপরে তাহলে এই জানতে হলে কি জানতে হবে, আমাকে লক্ষণ জানতে হবে, সাইন সিমটম জানতে হবে। এরপরে রোগের সাইন সিমটম বলতে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, এটা আমাকে বের করে আনতে হবে, অনেক পেট ব্যথার মধ্যে থেকে বের করে আনবো এটা অ্যাপেন্ডিসাইটিস। এরপরে আমাদের জায়গা থেকে কি চিকিৎসা আমরা কি দিতে পারি, বা কোন কোন ওষুধ আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি যা রোগীর জন্য উপকার, এবং আপনাকে কেউ কোনো কিছু বলতে পারবে না যে এটা ব্যবহার করলে কেন, ঠিক আছে? এবং এখান থেকে আপনারও কিছু লাভ হবে। আমরা সবাই লাভের আশায় এখানে আসছি না, একটা কাজ শিখবো, শিখে আমরা এই কাজটা মাঠে ফলাবো, বা যেখানে আমরা করি ফার্মেসি দেবো, ফার্মেসি দিয়ে আমাদের আসল উদ্দেশ্য হলো ইনকাম, আসল উদ্দেশ্য কি, ইনকাম করার জন্য, ঠিক আছে? এই ইনকামটা যাতে সৎ পন্থায় হয়, এটি আমরা চিন্তা করব, ঠিক আছে? এখন আসেন অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? লিখে নেন বাংলা ইংরাজি। আমি যদি এরকম একটা শব্দ দিই, তাও আপনাকে জিজ্ঞাসা করবেন যে ওটা কি শব্দ দিয়েছেন, কি অক্ষর, কি দাগ দিয়েছেন, হ্যাঁ, কি মিন করছে। লেখেন বাংলা ইংরাজি দেয়া, ইনফ্লামেশন,
ইনফ্লামেশন মেশন of the vermiform appendix is called appendicitis. সহজ। Inflammation of the vermiform appendix is called appendicitis. লিখছেন, ইংরাজি লেখেন, আমি বাংলাও লিখে দিতেছি। বাংলা হলো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে, ওই কথায় অ্যাপেন্ডিক্স এ প্রদাহ হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলে। অ্যাপেন্ডিসাইটিস বলে। এখানে অনেক কথা আছে যেটা আপনারা নতুন। 1 2 লিখে নেন, বাংলা লিখে নেন। ক্লাস কয় ঘন্টা, কতক্ষণ? আহা, কত সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, আজকে যতটুকু বোঝানো যায় আপনারা সবাই মনোযোগ হবেন, তাহলে মনোযোগী যদি হন আমি বোঝাতে তাড়াতাড়ি বোঝাতে পারবো। ঠিক আছে? কেউ নেবে সহজ কথা বাংলায় বলে দিছি। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে ইজ কল্ড, দেখেন, ইনফ্লামেশন অফ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ইজ কল্ড অ্যাপেন্ডিসাইটিস। বাংলা, এর বাংলা যত বই আছে এ কথাই লেখা থাকবে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে প্রদাহ হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলে। কিন্তু এই কথার আমরা কিছুই বুঝি নাই। বাংলা ভাষা মাতৃভাষায় বুঝাইছি, কিন্তু কিছু বুঝি নাই। হ্যাঁ, আসবো, সব আমি আসবো। হ্যাঁ, সব আসবো। আমাকে প্রথমে বুঝতে হবে ইনফ্লামেশন, এটা নতুন শব্দ। ইনফ্লামেশনের বাংলাও বলে দিছি প্রদাহ। এই প্রদাহ মানে কি কেউ পারবেন? ব্যথা, হ্যাঁ, সংক্রমণ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন। আরো ছোট হবে। এই চিত্র, এরকম চিত্র দেখছেন? ইসোফেগাস, এটার নাম হলো স্টমাক। ঠিক আছে? এই জায়গাটার নাম হলো ডিওডেনাম। নাম, ঠিক আছে? এই যে এটার নাম হলো স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন। আপনাদের বোঝানোর ক্ষেত্রে যাতে সহজে বুঝতে পারেন এই জন্য আমি এখানে ছবিটা আঁকাইছি। ঠিক আছে? এইটার নাম হলো, এই বড়টার নাম হলো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন। আর এখানে এই ক্রিমির মতো বাঁকানো এই জিনিসটার নাম হলো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এ কথা আমি পরে লিখতেছি।
ওটা সুন্দর নাম তো পরে দিছে। দেখেন খাদ্যনালী, এই রোগটা হলো খাদ্যনালীর রোগ। এই রোগটা কিসের রোগ? ইসোফেগাস খাদ্যনালীর প্রথম পার্ট। ইসোফেগাস খাবার এখানে এসে জমা হয় স্টমাকে। আমরা এটা নিয়ে অ্যানাটমিতে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? স্টমাকে জমা হয়, এরপরে ডিউডেনাম, ডিউডেনাম আসার পরে খাবার চলে যায় স্মল ইন্টেস্টাইন, ছোট নালী। দেখছেন গরুর ভুড়ল, দেখছেন চিকন নালী আছে আর মোটা নালী আছে, ঠিক আছে? আমাদের পেটেও এই চিকন নালী আর মোটা নালী। প্রথম খাবার যায় চিকন নালীতে, প্রথম খাবার যায় কোন নালীতে? ছোট নালীতে। নালীতে গিয়া এভাবে খাবার হাঁটতে থাকে, এর ফ্লাকচুয়েশন সামনের দিকে আসবে, পিছনের দিকে আসার ক্ষমতা নাই খাবারের, যে পিছন দিকে উঠবে, পিছন দিকে উঠলে মুখ দিয়ে উঠবে। খাবার কোন দিক দিয়ে যাবে? মুখ দিয়ে খাবো, নিচ দিয়ে যাবে, এটাই তো। আর এইখানে ওটাতে একটা ফ্লাকচুয়েশন আছে, যেটাকে আমরা একটা টার্ম আছে মনে আসতেছে না, এই খাবারটা সামনের দিকে যাবে, অর্থাৎ এই স্মল ইন্টেস্টাইন ঘুরে 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 এই যে এই দেখেন লাস্টের শেষ মাথার উপরের দিকে আসে লার্জ ইন্টেস্টাইনের ভিতরে খাবার ঢুকে গেল, ঠিক আছে? খাবার ঢুকে গেল। এই খাবার হজম প্রক্রিয়া শুরু হয় মুখ থেকে। কোথায় থেকে শুরু হয়? আমরা যে চাবিয়ে খাই না, এটাও একটা হজমেরই অংশ, ঠিক আছে? ভেঙ্গেতে এই খাবার হজম হইতেছে হইতেছে হইতে হইতে কিসের রূপ নেয়? পায়খানাতে রূপ নেয়। কিসের রূপ নেয়? পায়খানাতে রূপ নিয়ে স্মল ইন্টেস্টাইনে ঢুকে যায় ওই যে অবশিষ্ট যে খাবারগুলো, ঠিক আছে? এই পায়খানা ঢুকে এই দিক দিয়ে উঠে, উপর দিয়ে উঠে এই দিক দিয়ে স্মল ইন্টেস্টাইন ঘুরে, তারপরে এটার নাম হলো রেকটাম বা অ্যানাল ক্যানাল। রেকটাম পায়ুপথ, পায়ুপথ, ঠিক আছে? পায়ুপথ, পাইলস ওটা পরে আসবে। পাইলস ওটা পায়ুপথের রোগ, পাইলস, অ্যানাল ফিসার, ফিস্টুলা, এগুলো হলো পরে। এইখানে যে চিত্রটা, সেই চিত্রটা বোঝানো আমার এখনকার বিষয় না। বিষয় হলো এখন অ্যাপেন্ডিক্স কি, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কি, এই ওয়ার্ডটা বোঝানো আপনাদের, ঠিক আছে? এই বড় নালী, এই বড় নালী আর ছোট নালী, পেটের মধ্যে দুই ধরনের নালী আছে, একটা হলো বৃহদান্ত্র আর একটা হলো ক্ষুদ্রান্ত্র। নাম শুনছেন? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এখন চলে যায় লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনের ডান দিকের শেষ মাথা আর লার্জ ইন্টেস্টাইনের বাম দিকের শেষ মাথা, দুইটা মাথা দেখছেন? আর এই ছোট নালী তার ভিতরে আছে। লার্জ ইন্টেস্টাইনের বাম দিকের শেষ মাথা পায়খানার যে মুখ আছে এই মুখের সাথে যা শেষ হয়ে গেছে, বাম দিকের শেষ মাথা। লার্জ ইন্টেস্টাইনের বাম দিকের শেষ মাথা কি হয়েছে? পায়খানার রাস্তার মুখের সাথে এসে বেড়ে গেছে। এখন এই লার্জ ইন্টেস্টাইনের ডান দিকের শেষ মাথায় একটা নালী আছে, শেষে যায় একটা নালী ছোট হয়ে গেছে। শেষ মাথায় একটা নালী কি হয়েছে? ছোট হয়েছে। কোন মাথা? বড় নালীর ডান দিকের শেষ মাথা। বড় নালীর এই ডান কথা যেন মনে থাকে সবার, বুঝতে পারছেন? ডান কথা কোথায় থেকে আসলো? ডান দিকে ব্যথা। ডান দিকের শেষ মাথায় একটা ছোট নালী আছে, যেই নালীটার নাম হলো অ্যাপেন্ডিক্স। যেই নালীটার নাম কি? অ্যাপেন্ডিক্স। এর নাম, সুন্দর নাম দেওয়া হয়েছে ভার্মিফর্ম। ভার্মি অর্থ হলো কৃমি, আর ফর্ম অর্থ হলো গঠন। কৃমির মতো বাঁকানো, কৃমির মতো, কৃমি বাঁকানো হয়, কৃমি কি হয়? বাঁকা। তাই সার্জারিতে এসে, মেডিসিনে এসে, আর রোগের বেলায় এসে নাম আরও সুন্দরভাবে উচ্চারণ করেছে, সেইটার নাম দিছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অর্থাৎ কৃমির মতো দেখতে যে নালীটার অংশ, ঠিক আছে? তাহলে এটা কোন নালীর অংশ? বড় নালীর ডান দিকের শেষ মাথা। বড় নালীর ডান দিকের, এই কথাটুকু মনে করতে হবে। আমি হাজার কথা বলি, এই কথাটুকু মনে রাখবেন। তাহলে যদি বাম দিক কই গেছে? বড় নালীর বাম দিকটা কোথায়? পায়ুপথ, ঠিক আছে? কেউ যদি প্রশ্ন করে তাহলে বাম দিক কই গেছে, ঠিক আছে? তাহলে পায়ুপথ, পায়ুপথ হলো বাম দিকটা। আর ডান দিকের শেষ মাথায় একটা চিকন নালী আছে, সেই নালীটার নাম হলো অ্যাপেন্ডিক্স। সেই নালীটার নাম কি? অ্যাপেন্ডিক্স। এই নালীটাকে আমরা সুন্দর নামে ডাকি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ঠিক আছে?
তাহলে ভার্মিফর্ম অ্যাটেন্ডিস বুঝতে পারলেন? কোন জায়গা? এই যে নালীটা না, এই পেটটা, নালীটা পুরা নালী পেটটাকে এভাবে সুন্দরভাবে ঘিরায় রাখছে। এই যে সেম, বুঝতে পারছেন? সেম। তাহলে এই সেম জিনিসটা বাম দিকটা গেছে পায়খানার রাস্তার সাথে, আর ডান দিকের শেষ মাথায় এসে চিকন হয়ে গেছে। ঠিক আছে, এটাকে অতিরিক্ত নালী বলা হতো। উন্নত বিশ্বে আগে অতিরিক্ত নালী বলতো, কিন্তু আল্লাহ তাআলা অতিরিক্ত বা খেলার ছলে কোনো কিছুই সৃষ্টি করেন না। ঠিক আছে, এর উপরে বিজ্ঞানীরা এখনও রিসার্চ করতেছে এর দ্বারা কি হয়। এখন পর্যন্ত 2 থেকে 3টা কাজ পাইছে, যেটা হলো প্রথম ইমিউনিটি। আমাদের এখান থেকে একটা ইমিউনিটি মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আসে। 2, এই অ্যাপেন্ডিক্স যাদের না থাকে, আমি বলতেছি অ্যাপেন্ডিক্সের কাজ কি, এটাকে আগে আমরা যখন পড়াশোনা করছি তখনও তাদেরকে আমরা এই অ্যাপেন্ডিক্স একটা বাড়তি নালী ছোটোবেলায় উন্নত বিশ্বে সিজারের সময় বাচ্চা বের হলে কেটে দিত। এখন আর কাটে না, কারণ এখন প্রমাণিত হয়েছে এই নালী যাদের থাকবে না তাদের অ্যামোবিক ডিসেন্ট্রি, ক্রনিক ডিসেন্ট্রি হয়। এই ক্রনিক ডিসেন্ট্রি প্রতিরোধ করে, এখান থেকে একটা রস নিঃসরণ হয়, সেই রসটা বের হলে তার যে ডিসেন্ট্রি হয়েছে এই ডিসেন্ট্রি আর হতে দেয় না। আমাদের বডিতে যে কোনো রোগ হোক, এই রোগটা বডি নিজেই প্রতিহত করে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, সৃষ্টিকর্তা বলেন, উনি এই যে বডি তৈরি করছে এই বডিকে নিজস্ব ক্ষমতা দেওয়া আছে। ঠিক আছে, যখন বডি পারেই না তখন ওষুধের কাছে যাইতে হয়। ঠিক আছে, তাহলে দেখেন এই অ্যাপেন্ডিক্সটার কাজ এগুলো। ঠিক আছে, তাহলে এটা অতিরিক্ত নালী না, এর কাজ আছে। হ্যাঁ, এখন এই নালীতে একটা রোগ হয়, সেটা হলো কি হয়, ইনফ্লামেশন হয়। কি হয় ওই জায়গাতে? ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনের বাংলা অর্থ হলো প্রদাহ। ইনফ্লামেশন হলো একটা প্যাথোলজিক্যাল ওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ রোগবিদ্যা। আমরা যখন অ্যানাটমি পড়বো, প্রথম ক্লাসটা এটা নেওয়া উচিত ছিল আমাদের। আমার কথা বুঝতে পারবেন না, এর জন্য আমি এই ক্লাসটা শেষ করে আমরা অ্যানাটমি, ফিজিওলজি এই সাবজেক্টগুলো নিয়ে আমি একদিন আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে প্যাথোলজিক্যাল একটা ওয়ার্ড, সেটা হলো ইনফ্লামেশন। হ্যাঁ, একটা রোগের, ওটা একটা রোগ তত্ত্ববিদ্যা, ওই বই থেকে একটা রোগ আসে এই শব্দটা দিয়ে, সেটার নাম হলো ইনফ্লামেশন, প্রদাহ। এই ইনফ্লামেশনের কয়েকটা অর্থ আছে। যেই জায়গায় ইনফ্লামেশন হয় বাংলাতে বলা হয় রেডনেস, বা ইংরেজিতে বলে রেডনেস, অর্থাৎ ওই জায়গাটা লাল হয়ে যাবে। ওই জায়গা কি হবে? লাল হয়ে যাবে। 2 নাম্বার ফুলে যাবে। 2 নাম্বার কি হবে? ফুলে যাবে। 3 নাম্বার ব্যথা থাকবে। কি হবে? 4 নাম্বার ওই জায়গা গরম থাকবে। কি থাকবে? 5 নাম্বার পাস ফরমেশন, পুঁজ হবে, অথবা আরেকটা ইংরেজিতে বলা হয় লস অফ ফাংশন, বা প্যাথোলজিক্যাল ভাষায় বলে ফাংশিওলোসা, অর্থাৎ ওই জায়গাতে বডির কোনো কাজ থাকবে না, অর্থাৎ এইখানে কোনো রক্ত থাকবে না। সহজ ভাষায় আমি বলে দিই, ফোড়া দেখছেন? ফোড়া হয়, ইট ইজ ইনফ্লামেশন। 8 প্রকার ইনফ্লামেশন আছে, তার মধ্যে 1 প্রকার ইনফ্লামেশন সাপোরেটিভ ইনফ্লামেশন বলা হয়। এই যে আমাদের অ্যাবসেস হয়, এই অ্যাবসেসকে বলা হয় অ্যাবসেস। এক ধরনের কি ইনফ্লামেশন, ইনফ্লামেশন, অর্থাৎ ওই অ্যাবসেসে যা হয় এইখানেও তা হয়। চোখ উঠা দেখছেন? চোখ উঠে, এটাও একটা ইনফ্লামেশন, এটাও একটা কি ইনফ্লামেশন। তেমনি এই যে চোখ উঠা যখন হয় তখন আমরা এই সেম সংজ্ঞা, ঠিক আছে, তখন আমরা মনে করেন চোখ উঠা রোগ পড়াবো, তখন বলবো যে ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা ইজ কল্ড কনজাংটিভাইটিস। অর্থাৎ চোখের কনজাংটিভাতে প্রদাহ হলে তাকে কনজাংটিভাইটিস অথবা চোখ উঠা রোগ বলে। ঠিক আছে, এরম ভাষা আছে। যেই জায়গাতে ইনফ্লামেশন হয় সেই জায়গার সাথে আরও সংক্ষেপে বলি ITIS যোগ হয়। কি যোগ হয়? এই রোগগুলো চেনার ক্ষেত্রে যখন ITIS কোনো অর্গানের সাথে যোগ হয়, তখন আমরা যদি লেখা থাকে হোয়াট ইজ প্যানক্রিয়াটাইটিস, তখন আমরা সংক্ষেপেই বলে দিতে পারি, যারা মেডিকেল টার্মে পড়ে, ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল্ড প্যানক্রিয়াটাইটিস। আর কোনো দরকার নেই, ওই একটা বলেই হয়েছে। মানে কি, প্যানক্রিয়াসে প্রদাহ হলে তাকে প্যানক্রিয়াটাইটিস বলে।
ঠিক আছে, কিছু পার্থক্য আছে, যেমন ইউরিনারি ব্লাডারে যদি হয় তখন তাকে বলা হয় সিস্টাইটিস, হ্যাঁ এরকম কিছু। যদি কিডনিতে হয় তখন নেফ্রাইটিস বলা হয়, নেফ্রন আছে, এভাবে আলাদা আলাদা কিছু আছে। কিন্তু বাকি যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোতে যদি প্রদাহ হয় তখন তাকে ওই অর্গানের সাথে ITIS যোগ করে দেওয়া হয়, যোগ করাই ওই রোগের নামটা হয়ে যায়। আমি কি বুঝাতে পারতেছি? এই হলো অ্যাপেন্ডিসাইটিসের ঘটনা। তাহলে এই অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হয়েছে কেন? এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের সাথে এই ইনফ্লামেশন হয়েছে, এই জন্যে এই রোগটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। প্রদাহ কাকে বলে এটা এক জায়গায় নোট করে নেন। প্রদাহ যেখানে হয় এই কথাগুলো লেখা থাকবে, আমি আজকে না বিভিন্ন ক্লাসে বারবার আসবে জিজ্ঞাসা করবো। যেই জায়গায় লেখেন প্রদাহ হলে 1 নাম্বার পয়েন্ট লাল হয়ে যায়, এই কথাগুলো বলবেন। ফুলে যায়, ব্যথা থাকে, হ্যাঁ 1 নাম্বার লেখেন। প্রদাহ কাকে বলে আপনাদেরকে এত বড় সংজ্ঞা এটা মুখস্থ করার দরকার নাই। আপনাদের জায়গা থেকে এই কথা 5টা কথা যদি বলতে পারেন তাহলে হয়েছে কি, লাল হয়ে যায়, যেই জায়গায় প্রদাহ লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা থাকে, এই গরম থাকে, ডোলর, রুবোর, কেলোর, ডোলর এভাবে দেওয়া আছে ফজতে, লস ফাংশিও লোসা। রুবোর মানে লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা থাকে, গরম থাকে, পুজ তৈরি হয়, পুজ তৈরি হয়। দেখছেন যখন ফোড়া হয় হাতে, দেখবেন ওই জায়গাটা লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে আস্তে আস্তে ফুলে উঠতেছে, ঠিক আছে। তারপরে দেখবেন নিয়ে একদিন পরেই ব্যথা শুরু হয়ে গেছে, এরপরেই দেখবেন তারপরে কি হবে, এই জায়গাতে পুজ হয়ে গেছে, আর পুজ হইলে হাত দিয়ে দেখবেন যে এই জায়গা কি হয়ে আছে, গরম হয়ে আছে। এখন লস অফ ফাংশন বলছি না, তাহলে এই লস অফ ফাংশন মানে এই জায়গাতে বডির কোনো কাজ থাকে না, থাকে না মানে কি ওই জায়গাতে কোনো ব্লাড সার্কুলেশন থাকে মানে ওর আশেপাশে থাকে কিন্তু ওর ভিতরে থাকে না। ফোড়া খাটলে কি বের হবে, পুজ বের হবে, প্রথমেই রক্ত বের হবে না, কি বের হবে, পুজ বের হবে না। ওই অঞ্চলে আর বডির কোনো নর্মাল কাজ নেই, নর্মাল কাজ নেই, ঠিক আছে। এই প্রদাহ অর্থ বুঝলেন? এই কথা কিন্তু আজকে না, বারবার আসবে মেডিকেল টার্মে, এই কথা বারবার আসে, ঠিক আছে। তাহলে প্রদাহ যেই জায়গাতে হবে সেই জায়গাতে এই কাজ হবে। লস অফ ফাংশন ওটাও লিখে রাখেন যদি মনে না থাকে, যেখানেই থাকুক। তাহলে এই হলো আমার মূল জিনিস, অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে, অ্যাপেন্ডিসাইটিস কি, অ্যাপেন্ডিসাইটিস কি। যে বড় নালী আছে, আমি আবার বলতেছি আমাদের পেটে 2 ধরনের নালী আছে, আপনাদের ভাষায়, এটা অন্য ভাষায় মেডিকেলের স্টুডেন্টও বলতে পারে, আপনাদের ভাষায় বুঝাইতেছি। আমাদের যে পেট আছে, পেটে 2 ধরনের নালী আছে, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের ডান দিকের শেষ মাথায় একটা 2 থেকে 3 সেন্টিমিটার 9 সেন্টিমিটার একটা নালী আছে, বা 5 to 9 সেন্টিমিটার বলা হয় লেন্থ। এই ধরনের ছোট একটা নালী আছে শেষ মাথায়, ক্রিমির মতো বাঁকানো দেখতে, ওই নালীটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স, যার সুন্দর নাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে প্রদাহ হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলে। কোথায় থাকে ভাই নালীটা, কোন সাইডে থাকে পেটের? এইটা মুখস্থ, ওই পরের দিন ক্লাসে আসে, এখানে তো মেয়ে নাই না, ও মেয়ে আর ছেলে তর্ক লেগে যায়, ঠিক আছে। বলবেন এই মেয়েদের ডান দিকে ছেলেদের বাম দিকে, না ছেলেদের ডান দিকে মেয়েদের বাম দিকে, কখনোই না, এটা মনে রাখবেন, কখনোই। কারণ কি, অ্যানাটমি, কারণ কি অ্যানাটমি, বোঝা গেছে কথা। আমার বাম হাতকে তো বাম হাতই বলতে হবে নাকি ডান হাত বলবে? যদিও কেউ ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ডান হাতের কাজ করে, কিন্তু হাতটা কি বাম হাত, হাতটা কি, যদিও কেউ বাম হাত দিয়ে বিপরীত আছে না, এটা আল্লাহ তাআলা বিপরীত করে দিছে, এটা স্বাভাবিক, ঠিক আছে। এখন আমরা জানবো এই অ্যাপেন্ডিসাইটিস কি কারণে হয়, এটা আমার বোঝার বিষয়, মানে আপনাদের বোঝার বিষয়। আসলে এখানে ওই নালীটা আছে, এই নালীটাতে প্রদাহ কি কারণে প্রদাহটা হয়, ঠিক আছে। কজেস অফ অ্যাপেন্ডিসাইটিস, কজেস অফ অ্যাপেন্ডিসাইটিস, বা বাংলা লিখলে সংক্ষেপে আপনারা লেখেন কারণ, সংক্ষেপে লেখেন আপনার CAUSES, কজেস অফ অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে, অর্থাৎ কারণ, আপনারা সংক্ষেপে লিখতে পারেন কারণ।
এক নাম্বার কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশন বাংলা হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ। কলম ও আল্লাহ, ব্যাকটেরিয়ার সংক্রমণ। 2 নাম্বার হেলমিনথিক ইনফেকশন। হেলমিনথিক ইনফেকশনটা লিখে নিন, হ্যাঁ। কৃমির সংক্রমণ। কৃমির সংক্রমণ, ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার ব্যাকটেরিয়া আচ্ছা, এটা বাংলাতে লেখেন। শক্ত খাবার দীর্ঘদিন ধরে বেশি করে খেলে। 4 নাম্বার আয়োডোপ্যাথিক। আয়োডোপ্যাথিক শক্ত খাবার দীর্ঘদিন ধরে বেশি করে খেলে, যারা বেশি করে শক্ত খাবার দীর্ঘদিন ধরে খায়, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে। এখানে বদহজমের কথা বলা হয়, বদহজম হলে বারবার। প্রথমে হলে দেখেন ব্যাকটেরিয়াল ইনফেকশন, এই কথাটা প্রথমে যাই কোনো বই, এই কথা প্রথমেই লেখা আছে। আয়োডোপ্যাথিক বাংলা হলো অজানা কারণ। অজানা, এই কারণ জানা নাই, কেউ জানে না কি কারণে হয়, বুঝতে পারছেন। প্রথমে হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি ওই জায়গাতে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়, ঠিক আছে, ব্যাকটেরিয়া আক্রমণ। দ্বিতীয় হলো হেলমিনথিক ইনফেকশন, পেটের মধ্যে যদি কৃমি বেড়ে যায়, কৃমি বেড়ে যায়, এই কৃমি ওই জায়গাতে ঢুকে যায়, ওর ভিতরে জায়গা পায় না, মানে এত বেশি হয়ে গেছে থাকার আর জায়গা নাই, যে যার মধ্যে জায়গা খুঁজতেছে। এ কী করছে, ছিদ্র পাইছে, অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে গেছে, আর কিছু পাইতেছে না, তখন ওখানেই মরণ শুরু হয়ে গেছে। মরার পরে পচন শুরু হয়ে গেছে। পচন শুরু হইতে ওই জায়গাটাকে তারা ইমপ্লিমেন্ট করে ফেলে, ইনফেকশন দ্বারা ইনফ্লামেশন করে ফেলে, কৃমি মরে গেলে। এরপরে শক্ত খাবার দীর্ঘদিন করে বেশি করে খেলে। যারা শক্ত খাবার বলতে কি বুঝি আমরা জানেন, মটর ডাল জাতীয় খাবার, যেমন সিমের বিচি খাইছেন, ভুট্টার বীজ, এগুলো খেয়ে চিবানোর পরে দেখবেন যে গুড়ি গুড়ি আসেই, পায়খানার সাথে ওই গুড়ি গুড়ি বের হয়, হ্যাঁ, ঠিক আছে। আমাদের যে নালী, এই নালীর স্বভাব হলো যে যতক্ষণ পর্যন্ত খাবার হজম না হবে ততক্ষণ পর্যন্ত লার্জ ইন্টেস্টাইনে উপরের দিকে যাবে না, ঠিক আছে। এখন হ্যাঁ, পেয়ারার বিচি যেগুলো দেখবেন চিবানোর পরে একবারে মিহি হয় না, ভাত যেমন মিহি হয়ে যায়, ওই বীজগুলো হয়, ওইগুলো দানা দানা থাকেই। ওই দানা দানা খাবার যদি বেশি করে খাইতে খাইতে এমন পরিস্থিতি, তখন হজম হয়নি, তখন এই নিচের দিকে আসা শুরু হবে। নিচের দিকে আসা এই অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে গেলে, এটাই বিশেষ করে আমাদের দেশে বেশি হয়। এইটাই তো ভিতরে ঢুকে তখন ওই খাবারে পচন সৃষ্টি হয়, ব্যাকটেরিয়া সংক্রমণ করতে ওইখানে ইনফ্লামেশন হয়। 4 নম্বর হলো আয়োডোপ্যাথিক, তাকে আমরা বলি বদহজম, কোনো বইয়ে দেখবেন বদহজম লেখা আছে। আর 4 নম্বর হলো আয়োডোপ্যাথিক। আয়োডোপ্যাথিক মানে বিজ্ঞানীরা আর কোনো কারণ খুঁজে পায়নি, তাই হের মাইনা দিছে, বলছে এছাড়াও আরও অন্যান্য কারণেও হয়, এছাড়াও অন্যান্য কারণে হয়। অজানা, এই কারণকে আমরা বলি অজানা কারণ। এই কারণকে আমরা বলি কি, বাড়ি যাবেন, কৃমির সংক্রমণ আমরা যখন পড়বো তখন কৃমির রোগ আছে না, কৃমি রোগ পড়তে গেলে আমাকে কৃমির রোগ কি, কৃমি কী কী কারণে হয়, কত প্রকার কৃমি আছে, ফিতা কৃমি, ছোটো কৃমি, বড় কৃমি আছে না, ওই কৃমি পড়তে হবে, তারপর আলাদা আলাদা ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। যেমন আমরা সংক্ষেপে বলি যে আর মুখ দেওয়া থেকে ফুটে খাইতে পারে না,
রুজি হয় না, আবার অনেক সময় পায়খানার রাস্তাতে রক্ত আসে। হ্যাঁ, এইসব লক্ষণ থাকলে তখন আমরা ওই কৃমি যখন পড়বো যে স্যার কৃমি যে আছে পেটের মধ্যে এর কী কী লক্ষণ থাকতে পারে তখন আমরা জানবো। ঠিক আছে, এই কৃমি বেশি হলে তখন যাইতে পারে, এই কয়েকটা কারণ আছে। ঠিক আছে, মেন কারণেই দেওয়া আছে আয়োডোপ্যাথিক। আয়োডোপ্যাথিক কারণ বলতে আমরা এই রোগটা হয় কাদের জানেন? যাদের টিন এজ বুঝলেন, টিন এজ বলতে হয় 13 to 19 এই এজদের বেশি হয়, রেশিওটা এই এজদের বেলায়, হ্যাঁ এই এজদের বেশি হয়। হ্যাঁ, এজদের বেশি হয়, এদের কারণ না জানাই থাকে, মানে কোন কারণে হয়েছে জানা যায় না, কিছুই খায়নি, খাবারও খায়নি, ব্যাকটেরিয়ার আক্রমণ, শরীরের মধ্যে ব্যাকটেরিয়ার কোনো সংক্রমণ নাই, কৃমিও নাই, কী কারণে হয়েছে এটা জানে না। ঠিক আছে, এই জন্যে এই কথাটা লিখে দিলাম, অপরাধ ছাড়া, কারো অপরাধ নেই, কী কারণে হয়েছে আমার এত টেনশন নেই। ঠিক আছে, এটা মনে রাখবেন। এখন আসেন আমরা কি বুঝবো লক্ষণ চিহ্ন, কিভাবে বুঝবো আমরা এটা? ক্লিনিক্যাল ফিচার, সংক্ষেপে আমি লিখি CF, বাংলা লেখেন লক্ষণ। ফিচার হ্যাঁ, FEATURES ফিচার। বানান দেখে নিন। হ্যাঁ, আমার যদিও ভুল হতে পারে ইংরাজি বানানে অনেক সময়, যদি বানান কারো যদি সন্দেহ থাকে বলে দেব। ঠিক আছে, এখন দেখেন কি ফিচার। 1 নাম্বার, অ্যাকুইট সিভিয়ার পেন ইন PAN পেন ইন রাইট সাইড অফ অ্যাবডোমেন, রাইট RIGST, রাইট সাইড অফ অ্যাবডোমেন, অ্যাকুট সিভিয়ার পেন, AEAC, বাংলা লিখে দিতে পারবো। হ্যাঁ, আপনারা ইংরাজি শব্দের সাথে কিছু কিছু শব্দ আছে যেগুলোর সাথে পরিচিত থাকা লাগবে। হ্যাঁ, যেমন একটা প্রেসক্রিপশন কেউ করছে, ভমিটিং শব্দটা লিখছে, কারণ ভমিটিং মানে কি কোনোদিন দেখেও নি, আমি বমি পড়ে গেলাম, কিন্তু শব্দটা যদি পরিচিত থাকে, ইংরেজি শব্দ সবাই পারবেন না, কেউ যে পারবেন তা কিন্তু না, আবার সবাইকে অনেকেই পারবে না, বুঝবে না। তাহলে ইংরেজি বাংলা যেটা আপনাদের বুঝতে সমস্যা হয় সেটাই বোঝা যাবে। অ্যাকুইট সিভিয়ার পেন ইন রাইট সাইড অফ অ্যাবডোমেন, হঠাৎ করে পেটের ডান সাইডে তীব্র ব্যথা, হঠাৎ করে পেটের ডান পাশে তীব্র ব্যথা। বাংলা লিখে নেন। অ্যাবডোমেন মানে পেট, হ্যাঁ, আপনারা এতদিন শিখছেন বেলি, হ্যাঁ মেডিকেল সায়েন্স তাকে অ্যাবডোমেন বলে। ঠিক আছে, অ্যাবডোমেন, হিউম্যান অ্যাবডোমেন। কোন সাইডে আপনি কোন? হ্যাঁ, আমি কি লিখছি? হ্যাঁ, আমি আসতেছি, আস্তে করে একবারে মেন পয়েন্টে যাবো, মেন পয়েন্টে চলে যাবো, আর বুঝবেন না। হ্যাঁ, পেটের ডান সাইডে তীব্র ব্যথা, হঠাৎ করে পেটের ডান পাশে তীব্র ব্যথা, সাইড না পাশে। ঠিক আছে, পেন ইন দি umbilical region, then shifted to right side abdomen, শিফট করবে ব্যথা নাভির চারপাশে, অ্যারাউন্ড দ্য আমবিলিকাল, পেন ইন
অ্যারাউন্ড দি আম্বেলিকাল, অ্যারাউন্ড চারপাশে, নাভির চারপাশে ব্যথা শুরু হবে, তারপর শিফট করবে, ডান দিকে সরে যাবে, ডান দিকে কি হবে, সরে যাবে, হ্যাঁ, আম্বেলিকাল রিজন, আম্বেলিকাল মানে নাভি, আম্বেলিকাল মানে নাভি, পেটের 9টা ভাগ আমি লিখে দিতেছি, হ্যাঁ, লেখেন নাভির চারপাশ থেকে ব্যথা শুরু হয়ে ডান দিকে সরে যাবে, লেখেন বাংলা, বাংলা লিখে দিব, আচ্ছা বাংলা লিখেই দিই, পেটের নাভির চারপাশ থেকে নাভির চারপাশ থেকে ব্যথা শুরু হয়ে ডান দিকে সরে যাবে, ডান দিকে সরে যাবে, শিফট করবে, পেটের ডান দিকটাকে কি করবে, শিফট করবে, ঠিক আছে। হয়েছে, লেখা শেষ, এরপরে দেখেন হ্যাঁ হ্যাঁ আম্বেলিকাল মানে হ্যাঁ। 3 নাম্বার, ম্যাক বার্নিস পয়েন্টে ব্যথা থাকবে, MAC, ম্যাক বার্নিস পয়েন্টে ব্যথা থাকবে, আমি এটা দেখায় দিব, প্র্যাকটিক্যালি দেখায় দেব, ঠিক আছে, প্র্যাকটিক্যালি পয়েন্টে ব্যথা থাকবে, মেক বার্নিস পয়েন্টটা কোথায় আমি দেখায় দেব, মেক বার্নিস পয়েন্টে ব্যথা থাকবে, ঠিক আছে। 3 নাম্বার, হ্যাঁ আমি বুঝাই দেবো তো, বলছি তো, এখানে একজনকে এনে তারপরে আমি বুঝাই দেবো মেক বার্নিস পয়েন্ট কোথায়। 4 নাম্বার, রিবাউন্ড টেন্ডারনেস, এটাও লিখে নেন, আমি বুঝাই দেব, রিবাউন্ড টেন্ডারনেস আমি বুঝাই দেবো, এটা বুঝাতে লাগবে, এই দুইটা আপনাদেরকে বুঝাইতে লাগবে, তাছাড়া হ্যাঁ। 5 নাম্বার, নাউসিয়া অর ভমিটিং, অর লিখতে পারেন অথবা নাউসিয়া অর ভমিটিং, বমি বমি ভাব, নাউসিয়ার বাংলা হলো বমি বমি ভাব, আর এটা হলো বমি হওয়া, ঠিক আছে, বমি বমি ভাব, বমি হওয়া। 6 নাম্বার, ফিভার, হ্যাঁ আচ্ছা আমি লিখবো, বলে দেবো, হ্যাঁ বাংলা কেউ আসছে বলতো, আমি আলোচনা করতেছি। আপনার কোন ব্যাচ, কয়টার সময় ক্লাস আপনার, তো অপেক্ষা করেন, 4টা বাজছে, এটা ইয়া করেন না, ওরা অপেক্ষা করুক ওখানে, পর্দাটা ইয়া করে, গরম লাগতেছে, আপনাদের যাতে ডিস্টার্ব না হয়, ঠিক আছে। 7 নাম্বার হলো 6 ফিভার, 6 হলো ফিভার, আমি আলোচনা করে শেষ করে দেবো, পুরাটা আবার আলোচনা করব। 7 নাম্বার, কনস্টিপেশন और डायरिया, कॉन्स्टिपेशन और डायरिया। और डायरिया। 5 नंबर, रेस्टलेस
নেস কনস্টিপেশন, ডায়রিয়া। ডায়রিয়া বুঝেন, পাতলা পায়খানা। আসেন প্রথম নাম্বার, একজন আসবে সামনে, সামনে কে আসবেন? আমার কাছে আসবে একজন, গেঞ্জি, গেঞ্জি আলা আসেন। হ্যাঁ, গেঞ্জি আলা, এইদিকে সবাই খেয়াল করবেন। প্রথম কথা, আপনারা যে ইয়া করেন আপনাদেরকেও আমি বুঝাই দেবো। হ্যাঁ, আপনারা সবাই ওনাদেরকে সুযোগ দেন, বাতাস আসুক, দেখা যাবে না। যে লক্ষণ একটা রুগী আসছে, এই লক্ষণ আরও অনেক লক্ষণ আছে বইয়ে, আপনাদেরকে মেন পয়েন্টগুলো তুলে ধরা হলো। এই যে স্যার সব দিয়ে দিয়েছে তাও কিন্তু না, কয়েকটা পয়েন্ট আপনারা বুঝবেন। একটা রুগী আসছে, ঠিক আছে, একটা রুগী আসছে পেটে ব্যথা, একটা রুগী আসছে কি পেটে ব্যথা, তাকে জিজ্ঞাসা করতে হবে পেটের কোন দিকে ব্যথা, কোন জায়গায় ব্যথা। তখন রুগী বলে দিবে ডান দিকে ব্যথা, পেটের ডান দিকে ব্যথা। মানে কি, পেটের ডান দিকে তীব্র ব্যথা। রুগী কান্নাকাটি করতেছে, কি করতেছে? কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করে না, অস্থির, থামানো যায় না, এরকম করতেছে, ঠিক আছে। ব্যথাটা ডান দিকে, বলবে ব্যথাটা কোন দিকে? ডান দিকে, ঠিক আছে। এখন তারপরে আপনাকে যে পেট থেকে নাভির চারপাশে আছে এভাবে বলতে হবে আপনাকে। নাভি কি নাভির দিকে আছে? এটা বলে হ্যাঁ নাভির দিকেও আছে, কিন্তু ডান দিকে বেশি লাগে। ডান দিকে কি লাগে? বেশি লাগে। যে কথা আমি বলি শিফটেড, মানে ব্যথা এখান থেকে শুরু হয় মনে হয়, কিন্তু ডান দিকে যায়, সরে যায়, ডান দিকে ব্যথাটা সরে যায়, ঠিক আছে। এরপরে যখন দেখলাম বমি আছে, তখন বলবে হ্যাঁ বমি বা বমির ভাব আছে। এরপরে দেখবেন বমি অথবা বমি, এবং জ্বরটা থাকবে হালকা। জ্বর কি থাকবে? হালকা, ঠিক আছে। এখন আসেন 3 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট। মেঘ বার্নিশ পয়েন্টে ব্যথা থাকবে, ঠিক আছে। এখন এই মেঘ বার্নিশ পয়েন্টটা কোথায় এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, মেঘ বার্নিশ পয়েন্ট বের কর, নিচে নামা। হ্যাঁ, মেঘ বার্নিশ পয়েন্টে অ্যাবডোমেন যে অ্যাপেন্ডিক্স থাকে, রাইট ইলিয়াক ফোসা, রাইট ইলিয়াক ফোসা, আমি লিখে দিতেছি। মেঘ বার্নিশ পয়েন্ট কোনটা আগে সেটা দেখেন। এই যে আমবেলিকাল, এই নাভিটার নাম হলো আমবেলিকাল রিজিয়ন, ইপিগ্যাস্ট্রিক, আমবেলিকাল, হাইপোগ্যাস্ট্রিক, এরকম 9টা ভাগ আছে। এই যে পেট, এই পেটকে মেরা দিলাম, 9টা ভাগে ভাগ। 1 নম্বর উপরের পেটটা বলা হয় ইপিগ্যাস্ট্রিক, তারপরে নাভি যে জায়গাটা আছে সেই জায়গাকে বলা হয় আমবেলিকাল, এরপরে নিচে যে জায়গাটা নাভির নিচে এই জায়গাতে বলা হয় হাইপোগ্যাস্ট্রিক। বুঝতে পারছেন? তাহলে নাভির এই জায়গা কি বলা হয়? আমবেলিকাল, ঠিক আছে। এই আম ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে, এভাবে গিয়া এভাবে ভাঁজ হয়েছে। এইখানে দেখেন এই ভাঁজটা, এই দেখেন এই জায়গাতে যায় ভাঁজ হয়েছে, ঠিক আছে। এই ইলিয়াক স্পাইন, একে বলা হয় ইলিয়াক স্পাইন, আর এটা হলো আমবেলিকাল। এই আমবেলিকালের দিকে 2/3, আমবেলিকাল এই অংশকে 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? এখান থেকে 3 ভাগে ভাগ। বুঝতে হাসিচ্ছেন? এটা আপনাদের জন্য, আমার হাসি না। এখন মেডিকেলটা আমার কোনো হাসি নাই, এখানে তো মহিলা নাই, আমি মহিলাদের মধ্যে সমস্যা নাই। উনি আসছে সাহস করে। এই ইলিয়াক স্পাইন এখান থেকে 2/3 বুঝেন, স্কেল, স্কেল মারতে পারবো না, আমার চোখ দিয়ে করতে হবে 2/3, 3 ভাগ। এইদিকে 2 ভাগ, এইদিকে 2 ভাগ, এই 1 2, আরও নিচে যাবে, একটু নিচে যাবে। হ্যাঁ, যেহেতু প্যান্ট পরা আছে আর নামান যাবে না। এই 2/3, 2 দিকে নাভির দিকে 2 অংশ, আর ইলিয়াক স্পাইনের দিকে 1 অংশ বাদ দিলে যে পয়েন্টটা হয় মাঝখানে, এই পয়েন্টটার নাম হলো মেঘ বার্নিশ পয়েন্ট। এই পয়েন্টটার নাম কি? মেঘ বার্নিশ পয়েন্ট। আর এই পয়েন্টে অ্যাপেন্ডিক্স থাকে, ঠিক আছে। এই পয়েন্টে ব্যথাটা থাকবে, দেখায় দিবে রুগী, বলবে এই জায়গাতে ব্যথা, ও তার বুঝতে পারবে না। নাভির দিকে 2 ভাগ, ইলিয়াক স্পাইনের দিকে 1 ভাগ। এই অংশ, এই অংশ বেশিরভাগ বাদ দিবেন নাভির দিকে। 3 অংশ করবেন, 3 অংশ করে নাভির দিকে 2 ভাগ, আর এইদিকে 1 ভাগ। এই মাঝখানে যে পয়েন্টটা থাকে এই পয়েন্টটার নাম হলো মেঘ বার্নিশ পয়েন্ট। এই পয়েন্টটার নাম হলো কি? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে যে পয়েন্ট 2 ভাগ ওদিকে, 1 ভাগ এদিকে, মাঝখানে যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটার নাম হলো মেঘ বার্নিশ পয়েন্ট, ঠিক আছে। ওটা বিজ্ঞানীরাই নাম দিছে ওই জায়গা, আমার নাম। আর এই রিজনটার নাম হলো রাইট ইলিয়াক ফোসা।
এটা হলো ইলিয়াক, এটা হলো ইলিয়াক, এটা হলো রাইট ইলিয়াক, এটা হলো লেফট ইলিয়াক। ঠিক আছে, মনে করেন এটা হলো হাইপোকন্ডিয়াম, রাইট হাইপোকন্ডিয়াম, লেফট হাইপোকন্ডিয়াম ইপিগাস্ট্রিক, রাইট লাম্বার আম্বেলিকার, লেফট লাম্বার, রাইট ইলিয়াক হাইপোগাস্ট্রিক, লেফট ইলিয়াক। এই রাইট ইলিয়াক ফোসাই হলো অ্যাপেন্ডিসাইটিসের মূল অংশ। সেই রাইট ইলিয়াক ফোসাতে মেক বার্নিস পয়েন্ট বলে একটা জায়গা আছে। এই জায়গা হলো নাভির দিকে 2/3, 2 অংশ, 3 অংশের 2 ভাগ বাদ, আর ইলিয়াক স্পাইনের দিকে 1/3 মানে 1 ভাগ বাদ দেওয়া মাঝখানে যে পয়েন্টটা হয় এই পয়েন্টটার নাম হলো কি পয়েন্ট? মেক বার্নিস পয়েন্ট। এই মেক বার্নিস পয়েন্টেই ব্যথা থাকবে। ঠিক আছে, অর্থাৎ রোগী ওই জায়গাতে দেখা দেবে, বলবে যে এই জায়গাতে ব্যথা করতেছে। হ্যাঁ, আর এরপরে দেখেন লেখা আছে রিবাউন্ড টেন্ডারনেস। কি লেখা আছে? রিবাউন্ড টেন্ডারনেস। টেন্ডারনেস অর্থ হলো পেন মানে কি জানেন? ব্যথা। টেন্ডারনেস অর্থ হলো কি? টেন্ডারনেস মানে কি? বুঝছেন, আমার এখানে পেন হইতেছে, এই জায়গায় ব্যথা হইতেছে, আপনি আবার চাপ দিলেন, কি হলো? আরো ব্যথা বাড়লো। এই চাপ দিয়া যে ব্যথা বাড়ে সেই ব্যথাটার নাম হলো টেন্ডারনেস। মনে থাকবে? এই যে বলি না চাপ দিলে লাগে, ওটা আর ব্যথা থাকে না, ওকে বলি আমরা টেন্ডারনেস। চাপ দিলে ব্যথা, আর এমনি ব্যথা। পেন দিও না, হ্যাঁ পেন দিও না, বুঝে না? পেন মানে এমনি ব্যথা, অনুভব করা ব্যথা, আর আমি চাপ দিছি ব্যথা, সেই ব্যথাকে বলা হয় টেন্ডারনেস, ওই ট্রামকে বলা হয় টেন্ডারনেস। আর আমি ওইখানে লিখছি রিবাউন্ড টেন্ডারনেস। ঠিক আছে, এমনি পেট ব্যথাতে টেন্ডারনেস থাকে, এমনি পেট ব্যথাতে কি থাকে? টেন্ডারনেস থাকে। আর অ্যাপেন্ডিসাইটিসের বেলা মনে রাখতে হবে রিবাউন্ড টেন্ডারনেস। কি টেন্ডারনেস? রিবাউন্ড টেন্ডারনেস। রুগী আসলো, শোয়াইয়া দিলেন, ঠিক আছে, রুগীকে শোয়াইয়া দিতে হবে। রুগী শোয়াইয়া দেওয়ার পরে ওই যে শোয়া দেওয়ার পরে এই জায়গাটা বের করতে হবে। হ্যাঁ, বের করে ওই মেক বার্নিস পয়েন্টটা খুঁজে বের করব। রুগী বের করার নিয়ম হলো হাতটা, বাম হাতটা থাকবে রুগীর এক জাস্ট নিচে, কোমরের নিচে। রুগী শুয়ে আছে এই কোমরের নিচে, ঠিক আছে? হ্যাঁ, নিচে। এরপরে আমরা ওই মেক বার্নিস পয়েন্টে যাব। এর আগে আমি টোটাল সবাইকে বলে দিতেছি, যে কোনো পেন টেন্ডারনেস দেখার ক্ষেত্রে রুগী বলছে এখানে ব্যথা, রুগী বলছে না এখানে ব্যথা, আপনি এখন যাবেন ব্যথাটা দেখতে। ঠিক আছে, হাত দিই না অনেকে দেখি কেমন ব্যথা বলেনি ডাক্তাররা। এখন ওই ব্যথা দেখার নিয়ম আছে, বুঝতে পারছেন? কি নিয়ম? যদি এখানে ব্যথা বলে আপনাকে এখান থেকে শুরু করতে হবে, বুঝতে পারছেন? দেখেন ডাক্তাররা করে, যদি এখানে ব্যথা হয় সরাসরি এই জায়গাতে হাত দিতে পারবে না। হাত দিলে কি হবে জানেন? কি হবে? মায়ের খাবে, মায়ের খাবে, বুঝছেন? হ্যাঁ, মানে রোগীও বুঝতে পারবে না যে আপনাকে মেরে দিছে। বিরক্ত লাগে না? আপনার জায়গায় ব্যথা, আপনি যা সরাসরি হাত দিয়েছেন, কেমন তার আগে? যতই প্রিয় মানুষ হই, আপন মানুষ হই, লাগে না? মেজাজ রক্ত এমনি মাথায় উঠে যায়, তখন মারা দেয়। তেমনি এই জন্য আপনারা খেয়াল করবেন, যে কোনো ব্যথা দেখার ক্ষেত্রে অ্যাবডোমিনাল পরীক্ষা করা, যে কোনো এখানে ব্যথা, আপনাকে এখান থেকে যে ব্যথা আছে রুগী, ডাক্তারের নিয়মই হলো এইভাবে জিজ্ঞাসা করা। তার মাঝে তার মাইন্ড সেট আপ হয়ে গেল মাথা, যে ওই জায়গাতে আসবে, ওই জায়গায় তাহলে আমি ব্যথা পাবো। আর আপনি যদি বলেন এই ব্যথা আছে, কি হবে? আরেক হাতে মারতে হবে, বুঝতে পারছেন? তাহলে এই জায়গাতে ব্যথা। তেমনি আমরা যখন বলবো পেটে ব্যথা আছে, আমরা যখন নাভির থেকে শুরু করবো, যে এইদিকে ব্যথা আছে, ব্যথা এভাবে আসে, আস্তে আস্তে আপনি যাই এখানে চলে যাবেন। ঠিক আছে, ওইভাবে আপনার টার্গেট কিন্তু এই জায়গা, ঠিক আছে? কিন্তু রুগীকে বোঝানোর জন্য, মাইন্ড সেট আপ করার জন্য আপনাকে এরকম করতে হবে, বলতেছি। এরপরে চলে আসেন এই ব্যথা, ঠিক আছে? এখন আমি রিবাউন্ডে, এখানে চাপ দিলে ব্যথা হয় না। রিবাউন্ড টেন্ডারনেস অর্থ হলো চাপ দিলে ব্যথাটা উপশম হবে, মানে এমন ব্যথা হইতেছে, চাপ দিতেছে রুগী এভাবে, তখন ব্যথাটা আরাম লাগতেছে, রুগীর আরাম লাগতেছে, কান্নাকাটি একটু থামছে। আর যখন জোরে করে চাপ দেয় এভাবে ছেড়ে দিব, তখন রুগী এর চেয়ে আগে যে কান্নাকাটি করছে তার চেয়ে বড় চিল্লা উঠবে, তার চেয়ে কি হবে? বড় জোরে করে চিল্লা উঠবে। অর্থাৎ রুগী চাপ দিলে ব্যথা কম অনুভব করবে, কিন্তু ছেড়ে দিলে ব্যথা বেড়ে যাবে, ছেড়ে দিলে ব্যথা বেড়ে যাবে। এই টার্মকে বলা হয় রিবাউন্ড টেন্ডারনেস। টেন্ডারনেস অর্থ হলো চাপ দিলে ব্যথা। টেন্ডারনেস অর্থ কি? চাপ দিলে ব্যথা। আর আমার এখানে ওয়ার্ড হলো রিবাউন্ড টেন্ডারনেস, অর্থাৎ চাপ দিলে ব্যথাটা রুগী কম অনুভূত হবে। হ্যাঁ, কাঁদতেছে, একটু চাপ দিলে বললে কম লাগতেছে চাপ দিলে। আর যখনই জোরে করে এভাবে ছেড়ে দিবে, তখন রুগীও লাফায় উঠবে, যে ওরে বাবারে কি ব্যথা শুরু হলো।
ঠিক আছে, অর্থাৎ এই টার্মকে আমরা বলি রিবাউন্ড টেন্ডারনেস। এটাই আমার এইভাবে আমি বোঝানোর ভাষা, আর বোঝানোর ভাষা আমার কাছে জানা নাই। আর জানা আছে ওরে ওষুধ তো দিবই, ওষুধ না দিয়ে যাবো কই? ওষুধ না দিলে তো কোনো সমস্যা। আর কোনো সমস্যা? মেক বার্নিশ পয়েন্ট রিবাউন্ড টেন্ডারনেস। মেক বার্নিশ পয়েন্ট রিবাউন্ড টেন্ডারনেস যখন দেখি তার সাথে বমি, রুগীর বমি বমি ভাব আছে, হঠাৎ করে ব্যথা, হালকা জ্বর, জ্বরটা থাকবে হালকা, গায়ে গায়ে জ্বর, মানে সে সম্পূর্ণ ভালো মানুষ ছিল, হঠাৎ করে পেটের ডান দিকে ব্যথা। ডান দিকে ব্যথার কারণ হলো পেট, অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? আর কোনো কথা নাই, ডান দিকে থাকে। ডান দিকে ব্যথা যখন রুগী বলবে তখন আপনাকে এই জিনিসগুলো কি করতে হবে? মিলাইতে হবে। মিলানোর পরে আপনাকে সামনে এগোতে হবে, সামনে এগোতে হবে। ট্রিটমেন্ট দিতে হলে 2 ঘন্টা লাগবে, তো আরও 1 ঘন্টা লাগবে। হ্যাঁ না, ওষুধ তো দিব, শেষ করবো। ট্রিটমেন্ট দিতে হলে তো তাহলে সব ইয়ে করে এখন 1 ঘন্টা টাইম শেষ তো। আপনারা বুঝতে পারছেন কিনা সেটা কর, কারণ ট্রিটমেন্ট বোঝানোর দায়িত্ব আমার। তাহলে ম্যাডাম আইলে কি করবেন? হ্যাঁ, মেডিসিন আগামী সপ্তাহে দিয়ে মেডিসিন পড়াইতে গেলেও একটা ক্লাস লাগবে, মানে ওইখানে যে কথাগুলো আছে সেই সব কথাগুলো সব আপনাদেরকে বুঝাইতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা ক্লাসে একটা হয় না, আমার 1 ঘন্টা ক্লাসে আমি আরও বিস্তারিত সবাই বুঝে যাতে, এই জন্য। হ্যাঁ, ওষুধ দিব।